আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ২৯। লিখেছেন ফাবিহা মম। লাশময় দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি। অশ্লীলভাবে বাঁকা দাঁতটা দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। তার ভাবভঙ্গি দেখে একটুও ঘাবড়ালো না মাহাতিম। তবে মস্তিষ্কের প্রতিটি নার্ভ খুব সচল। তার দৃষ্টিজোড়াও খুব কৌশলের সাথে মেয়েটার আচরণবিধি পরখ করে যাচ্ছে। মেয়েটা অদ্ভুত একটা হাসি দিয়ে ভ্যানিটি ব্যাগে হাত ঢুকিয়ে কিছু একটা বের করার ধান্দায় ছিল। লিফটটাও তখন থার্ড ফ্লোরে এসে পৌঁছালো। এক পলক রেড সাইনের ৩ লেখাটা দেখল মাহাতিম। এক মুহূর্ত দেরি না করে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলল সে। এতই দ্রুত ঘটল যে মেয়েটা ভয়ে ততস্থ হয়ে লিফটের দেয়ালে দুম করে পিঠ ঠেকিয়ে চিৎকার দিল। সামনের সুদর্শন চেহারার স্মার্ট ব্যক্তির দিকে ভীষণ ভয় নিয়ে তাকিয়ে আছে। অনবরত ঢোক গিলিয়ে যাচ্ছে। চোখের কঠোর ভয়ের চোটে বড় বড় নিঃশ্বাসের বেগে বুকটা উঠানামা করছে তার। লিফটটাও পজ হয়ে থমকে আছে, আর নিচে নামছে না। কপালের ঠিক মাঝ বরাবর পিস্তল তাক করে ধরেছে মাহাতিম। ট্রিগারের কাছে আঙ্গুল রাখা। যে কোনো মুহূর্তে মৃত্যুর কাছে ছিটকে পড়তে বাধ্য মেয়েটা। মেয়েটা পিস্তলটার দিকে এক পলক তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বললেন, আমাকে আমাকে আপনি যেতে দিন। আমাকে মারবেন না মিস্টার। আমি তো কণ্ঠ চুপ। খুবই ক্ষীণ কণ্ঠে জোর দিয়ে বলে উঠল মাহাতিম। চোখটা শুরু করে মেয়েটার ভয় জোরানো চোখের দিকে সরাসরি তাকালো। মেয়েটা ফ্যালফ্যাল করে তাকাতেই ওই অনড় চোখের কাছে নত স্বীকার করলো। নিতান্তই দূরত্ব রেখে পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কড়া পারফিউমের সুঘ্রাণযুক্ত মোহটা কঠিনভাবে আসক্ত করে দিচ্ছে। এমন স্বচ্ছ পার্সোনালিটি পুরুষদের হাতে ভারী পিস্তলটা বড্ড বেমানান। তাদের হাতে দামি বিয়ারের বোতল থাকলে চমৎকার লাগতো। শান্ত অথচ সংযত ঠোঁটটার একটা ব্যঞ্জন চেপে রাখলে মন্দ হতো না। কালো গেঞ্জিটার দিকে তাকালেই বুকটা কেমন কেঁপে ওঠে। খাপে খাপে ৬টা ভাঁজের আদল স্পষ্ট বোঝা যাচ্ছে। দুহাতের টি-শার্টটা খুললে ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হবে নিশ্চিত। মাহাতিমের ইচ্ছা করছে ঠাস করে মেয়েটার গালে চড় মারতে। পরিবার নিয়ে হোটেলে উঠেও এমন জঘন্য ঘটনার মুখোমুখি হবে সেটা চিন্তাও করতে পারেনি। এরা সংবদ্ধ দল হিসেবে বিভিন্ন হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়। কোনো ধনী বা টাকা পয়সার লোকদের কাছে স্বেচ্ছায় দেহ বিকিয়ে দেয়। রাত কাটিয়ে ওইসব লোকেদের কাছ থেকে টাকা হাতিয়ে ভোরের মধ্যেই প্রগাদর করে। মাহাতিম দাঁত কিরমির করে রাগ দেখিয়ে বলল, ট্রিগারটা চাপলে কি হবে জানো? ডাইরেক্ট মৃত্যু। ব্যাগ থেকে যেই প্যাকেট বের করতে চাচ্ছিলে সেটা এক্ষুনি বাইরে গিয়ে ফেলে দিবে। এই ব্যবসায় কেন নেমেছ? লজ্জা করে না এসব করতে? মেয়েটা হুমকি খেয়ে গড়গড় করে সব বলে দিল। মেয়েটার নাম বন্যা। সে প্রায় ৩ বছর যাবৎ এই লাইনে কাজ করছে। অনাথ আত্মীয় বলতে কেউ নেই। দারিদ্রতার জন্যই এই পেশায় নিয়োজিত, এবং সে মাহাতিমকে এখানে আসার পরেই ফলো করেছিল। কিন্তু মাহাতিম যে সাধারণ ব্যক্তির মতো নয়, এবং ওইসব নারী পিপাসু চেতনাও নেই তার, সেটা বুঝতে পেরেছে বন্যা। চুপচাপ পিস্তল নামিয়ে সেটা কোমরে গুজল মাহাতিম। মেয়েটার হাতে কিছু টাকা এবং একটা কার্ড ধরিয়ে বলল, কার্ডে একটা নাম্বার আছে, ওটায় কল দিয়ে আনসারি নামটা বললেই এনাফ। স্যালারি কত লাগবে সেটা ঠিকঠাক মতো ফাইনাল করে দিবে। আর যদি কখনো এই লাইনে থাকতে দেখি, পরের বার নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। চলে যাও। মেয়েটা অপরাধী মুখে চোখ নামিয়ে রেখেছে। হাতে কার্ড ও টাকা পেয়ে কিছুক্ষণ চুপ থাকার পর হালকা গলায় বলল, আপনি আমাকে সাহায্য করলেন কেন? আমি তো আপনার ক্ষতিই করতে চেয়েছিলাম। লিফটটা অন অপশনে চাপ দিতেই এক পলক মেয়েটার দিকে তাকালো সে। শেষে চোখ ঘুরিয়ে স্বাভাবিক মেজাজে বলল, পাপ মোচনের সুযোগ দিলাম। নিজেকে আর দূষিত না করে কলঙ্কের দাগ ঘোচাও। মেয়ে হিসেবে নিজের প্রেস্টিজ বিক্রি করে সংসার দেখবে, এটা লজ্জার। কর্মের খাটো শ্রম দাও, নিজ বুদ্ধিতে টাকা ইনকাম করো। এসব অনৈতিক পথে থাকার মানে হয় না। মরলেও আর তুমি শান্তি পাবে না, বুঝেছো? চলে যাও। মৃদু আওয়াজের লিফটটা ২ দ্বার খুলে যেতেই বন্যা মাথা নিচু করে বেরিয়ে গেল। ২ পা এগোতেই হঠাৎ কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। মাহাতিম সেদিকে কপাল কুঁচকে তাকাতেই বন্যা মাথাটা পিছু ঘুরিয়ে চোখে চোখ রেখে অপকটে বলল,
আপনার স্মার্টনেস মেয়ে মানুষকে করুণভাবে ঘায়েল করার যোগ্যতা রাখে মিস্টার। পিস্তলের চাইতেও মারাত্মক। কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না মাহাতিম আনসারীর। সদা সর্বদার মতো গুমর মুখে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে রইল। লিফটের বাটন অপশনে ক্লিক করে পকেটে হাত গুজতেই দুদিকের থেকে দুটো সিলভার দরজা আসতে লাগলো হঠাৎ, এবং 1 সেকেন্ডের জন্য ঠোঁটের ডান কোণে বাঁকা হাসি ফুটল মাহাতিমের। হাসিটুকু মিলিয়ে দিয়ে লেগে গেল লিফটের দরজা। ছোট ছোট পায়ে হোটেল এরিয়া ত্যাগ করে কখন যে অন্যমনস্ক ভঙ্গিতে বালুকা স্থানে চলে এলো খেয়াল নেই বন্যার। হাতে এখনো সাদা কার্ড এবং কচকচে 5টা 1000 টাকার নোট। চোখ তুলে সামনে তাকালো বন্যা। বালুময় জায়গাটায় সন্ধ্যার মায়াতে নির্জন হয়ে উঠেছে। ডুবো ডুবো কমলা লেবুর গোল অরুণের চাকাটা সমুদ্রের নিচে যেন তলিয়ে যাচ্ছে। আস্তে আস্তে জ্বলন্ত পিণ্ডটা তেজ হারিয়ে সমুদ্রের প্রশস্ত বুকে গা ভাসাতে প্রস্তুত। বন্যা দেখল প্রকৃতি যেন আগুনের পিণ্ডটাতে সমুদ্রের জলধারা দিয়ে আগলে নিল। সমস্ত দাপট শোষণে করা নির্বিকার বানিয়ে দিল সূর্যটাকে। পাপমোচন শব্দটা যেমন ছোট্ট, তেমনি এর ভাবার্থ যেন বিশাল কিছু। কিছু টাকা কি অভুক্তদের মাঝে বিলিয়ে দিলে ভালো হয়। তার পেটেও তো সকাল থেকে কিছু পড়েনি। আকাশের কোনো তারা নেই, চাঁদের আলো নেই, সবকিছু কেমন নিস্তব। কুয়াশা যেন প্রবলভাবে ঘনীভূত হচ্ছে। দূর দূরান্তের দৃশ্যপট এখন ধোঁয়ার চাদরে ঢাকা। ঠান্ডায় পায়ের তলা যেন গরম হওয়ার নাম নেই। তার উপর সকাল থেকে নষ্ট ফোনটা নিয়ে কল করে যাচ্ছে শাহনাজ। গ্রাম্য ভিটার একমাত্র আদরের টুকরোর যেন মেহিনুরই ছিল, নিজের সহোদর বোন সবার থেকেও প্রিয়। আদরের টুকরোটা যখন স্বামীর হাত ধরে শহরের দিকে ছুটল, সে আর পিছু ফিরে আসেনি। শেফালির হাতে কড়াই দণ্ডায় মার খেয়ে যখন সব বোনেরা খিচিয়ে থাকত, তখন ছোট্ট মেহনুর ঠোঁট ফুলিয়ে কান্না চোখে বুবু মানুষটাকে ঝাপটে ধরত। মাঝে মাঝে আকাশ ডেকে উঠলে দৌড়ে পালিয়ে ছুটে আসতো শাহনাজের কাছে। দু হাতে শাহনাজকে ঝাপটে ধরে কতবার যে বাজের শব্দে চমকে উঠত হিসাব নেই। কখনো মায়ের মতো, কখনো বোনের মতো মাথায় হাত বুলিয়ে দিত। আজ বুলিয়ে দেওয়ার মাথাটা কাছে নেই। মোটা লেপে গা ঢাকা দিয়ে শুয়ে আছে শাহনাজ। ঘড়িতে 10টা বাজলেও এখন গভীর নিশতির মতো নিঃশব্দ হয়ে আছে। নষ্ট বাটন ফোনটা ছোটোখাটোভাবে আছাড় দিতেই ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। সাথে সাথে খুশি হয়ে গেল শাহনাজ। তড়িঘড়ি করে মেহিনুরের নাম্বারে কল দিল, কিন্তু ফোনটা বন্ধ পেল। হতাশা শাহনাজ জানে তার নিজের ফোনটাও কিছুক্ষণের ভেতর বন্ধ হয়ে যাবে। যা করার চটজলদি করতে হবে। অনেক ভেবেচিন্তে শেষে মাহাতিমের নাম্বারে ডায়াল করলো। আল্লাহ আল্লাহ জপতে জপতে দুশ্চিন্তা পড়ল শাহনাজ। না জানি মাহাতিমের নাম্বারটাও বিজি দেখায়। এদিকে অভাবনীয় কায়দায় কলটা চট করে রিসিভ হলো। ওপাশ থেকে গাঢ় গলায় বলল, আসসালামু আলাইকুম শালিকা, কী খবর? শাহনাজ প্রচণ্ড খুশিতে এক লাফ দিয়ে বসল। ল্যাপটা ফেলে জানালার কপাটটা খুলে খুশি হয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার নাম্বার আপনি চিনেছেন? কি কপাল, কি কপাল। আমি ভালো আছি ভাইয়া, আপনার কি অবস্থা? আপনি তো আমাদের ভুলেই গেছেন। ভাইয়া, মেহিনুর কেমন আছে? ওকে একটু লাইনে দেওয়া যাবে? ওর তো ফোনটা বন্ধ। অনেক চেষ্টা করলাম কিন্তু পেলাম না। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। কি উত্তর দিবে এখন? বলবে তোমার বোন জ্বরে কাতরাচ্ছে, আমার দোষেই এখন বাজেভাবে অসুস্থ। উত্তর না পেয়ে ওপাশ থেকে হ্যালো হ্যালো করে উঠল শাহনাজ। অস্থির কণ্ঠের কাছে অধমুখ করে মাহাতিম সাড়া দিল, মেহিনুর ঘুমিয়ে পড়েছে শাহনাজ। কাল সকালে যদি কথা বলিয়ে দেই সমস্যা হবে? আমি দুঃখিত, ওকে এখন জাগাতে পারছি না। শাহনাজ দ্রুত মাহাতিমকে আড়ষ্ট থেকে রেহাই দিল। স্বাভাবিক কণ্ঠে হাসি দিয়ে বলল, না ভাইয়া, এভাবে বলতে হবে না। ও যেহেতু ঘুমাচ্ছে তাহলে ঘুমাক। আমার ফোনটা নষ্ট বলে এতদিন ওকে কলটা দিতে পারিনি। ওকে আমার কথা বলে দিবেন। নিজেকে চূড়ান্ত সীমায় স্বাভাবিক রেখে কথা সারল মাহাতিম। এতটুকু শাহনাজের মনে সংকোচ বাড়তে দিল না। বিশাল বড় জানালা দিয়ে বাইরের স্বল্প আলোটা রুমে ঢুকেছে। রুমটা আজও লাইটহীন। সবাই যার যার হোটেলের রুমে ক্লান্ত দেহ ঘুমাচ্ছে, অথচ তার চোখে ঘুম নামক কিছুই নেই।
বিছানায় বসে ফ্লোরের দিকে মাথা ঝুঁকে আছে। চোখ দুটো নিজের হাতের উপর স্থির। গাড়ির মধ্যে যখন মেহিনুর বেহুঁশ হয়ে গেল, সে চিৎকার করে ডাকার পরও উঠল না। তখন মাহাতিম বুঝতে পেরেছিল ভয় কী জিনিস। ভয়ের ব্যাখ্যাটা হাড়ে হাড়ে টের পেয়েছে, কঠিনভাবে পেয়েছে। পুরোটা রাস্তা কেমন পাগল পাগল অবস্থায় ড্রাইভ করেছে, সেটা বোধহয় এই ড্রাইভিং জীবনে প্রথম। কান্নার চোখ দুটো তো সেই কবেই শুকিয়ে গেছে, তবুও শুষ্ক চোখ দুটোর যেন বর্ষা নামতে চেয়েছিল। যদি কিছু হতো। এই প্রশ্নের কাছে ভেঙে চুরে যায় মাহাতিম, চূর্ণ বিচূর্ণ কাচের মতো ভেঙে যায়। ড্রিম লাইটের মৃদু আলোয় নিজেকে আবিষ্কার করল মেহিনুর। দেহের অসহন তাপমাত্রার মাথাটা তালুটা ঝিমঝিম করছে। চোখ খুলে আশেপাশে তাকাতে কিছুক্ষণ থম মেরে রইল। পরক্ষণে আস্তে আস্তে বুঝতে পারল সে এখন মার্জার পাশে শুয়ে আছে। ঠিক ডান দিকটার মার্জার কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মুখটা মেহনুরের দিকে ঘুরানো হলেও মুখ বাঁ দিকে, সমস্ত শরীর কম্বলে আবৃত। মেহিনুর খুব কষ্টে দুর্বল হাতটা নিজের কপালে উঠালো। হাতের উল্টো পিঠ কপাল ছুঁয়ে বুঝল তার জ্বরটা এখনো কমেনি। পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে একটু সময় লাগলেও ওর। সেই গাড়ির ঘটনা থেকে একে একে সবটুকু ঘটনা মনে করতেই হঠাৎ মাহাতিমের জন্য চিন্তিত হয়ে উঠল। মাহাতিম কোথায়? তারা কি বাড়িতে ফিরেছে? কিন্তু বাড়িতে ফিরলেও এই রুমটা একদম অচেনা। কোথায় আছে এখন? এই রুমটা ভুলেও আনসারি নিবাসী রুম হবে না। মার্জাকে ডাকতে গিয়েও বিপাকে বাধা খেল মেহিনুরের। অসুস্থ মার্জা এমনিই ঘুমাতে পারে না, আজ একটু ঘুমাচ্ছে, ঘুমাক। দু হাতে ভর দিয়ে যেই বিছানা থেকে উঠতে যাবে, অমনি ধপ করে বিছানায় পড়ে গেল মেহিনুর। জ্বরে শরীর হাড়গুলো যেন ভঙ্গুর হয়ে মটমট করে উঠল। চোখ খিঁচুনির দিয়ে বিছানায় পড়ে রইল। ওঠার জন্য কয়েকবার জোর খাটালো, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ, বিফল। এই মুহূর্তে যদি মাহাতিমকে না দেখে কিছুতেই শান্তি পাবে না। মাহাতিমকে এখন চাই। অদ্ভুত জেদের বেশে মেহিনুর এবার উন্মাদের মতো ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু সফল হলো না। জ্বরের মধ্যে থাকতে একটুও সহ্য হচ্ছে না। উঠতে পারছে না, বসতে পারছে না, দাঁড়াতে পারছে না। মেহিনুর রাগে ক্ষোভে জেদে দুহাতে মুঠোয় চাদর খামচে ধরে, ঠোঁট শক্ত করে ফেলে। চোখ থেকে টলটল করে গরম পানি ছাপিয়ে পড়ছে। অসারতার শরীর যেন চূড়ান্ত রূপে টলছে। অসহ্য, সব অসহ্য লাগছে। এমনই সময় চাপা নিস্তব্ধতার ভেতর ক্ষীণ একটা শব্দ হলো। শব্দটা স্পষ্টভাবে কর্ণভূতে ঢুকতে মেহিনুর চোখ খুলে দরজার দিকে তাকালো। আবছা অন্ধকারে কোনো কিছু দেখতে না পেলেও তার উদ্দীপ্ত ইন্দ্রিয় নিশ্চিত এই মুহূর্তে মাহাতিম এসেছে। জ্বরের ঘরে সবকিছু বিষাদ লাগলেও পারফিউমের গন্ধটা চিনতে কখনো ভুল করবে না। গতরাত যে উন্মুক্ত বুকটার ভিতর মুখ লুকিয়ে ঘুমিয়েছিল, তার রেশ ভোলা অসম্ভব কিছু। মোটামুটি অস্ত্রগুলো জ্বরের সাথে দাঙ্গা করে ঝরঝর করে ঝরছে। চোখ দুটো কেমন ফোলা এবং ব্যথা অনুভব হচ্ছে। মেহিনুর হাতের মুঠো স্বাভাবিক করে দুর্বল সুরে বলল, আমি জানি আপনি এসেছেন। রুমের লাইটটা জ্বালান, আপনাকে একটু দেখতে পারছি না। বলার কয়েক মিনিট পেরিয়ে গেলেও রুমের লাইট জ্বলার নামগন্ধ নেই। জ্বরের মধ্যে কোনোভাবে শক্তি কুড়াতে পারছে না মেহিনুর। গলা উঁচাতে গেলেও সুর যেন বেরোতে চায় না। গলা দিয়ে দুমড়ে মুচড়ে আটকে যায়। আস্তে আস্তে পদধ্বনি আওয়াজটা ক্ষীণ থেকে প্রকট হলো। হ্যাঁ, এগিয়ে আসছে। তার দিকে তাকিয়ে তাকিয়ে নীরব পায়ে আসছে। দুর্বল হাতজোড়া থরথর করে কাঁপা অবস্থায় তার দিকে বাড়িয়ে দিল মেহিনুর। বেকুল আবেদনে মাহাতিমকে ঝাপটে ধরার ইচ্ছায় রুক্ষ গলায় কাশতে কাশতে বলল, এদিকে আসুন, আপনাকে একটু ধরতে চাই, কাছে আসুন। নির্বিকার ভঙ্গিতে বিছানার কাছে আসলো মাহাতিম। পলকহীন দৃষ্টিতে মেহিনুরের বাড়িয়ে কাঁপা কাঁপা হাতের দিকে তাকালো। চোখ শুয়ে যাওয়া আলোয় মেহিনুরের চিকচিক চোখ দুটোর অবস্থার দেখে ধপ করে হাঁটু ভেঙে বসলো মাহাতিম। মেহিনুরের হাত দুটো উপেক্ষা করে কাতর মুখটার কাছে এগিয়ে গেল। বা হাতটা দিয়ে গরম গালটা পূর্ণ আবেশে ধরতেই ঠোঁটে আলতো করে চুমু খেলো মাহাতিম। চোখ বন্ধ করে মাহাতিমের মাথায় কাপা হাতটা রাখল মেহিনুর। চুলের ভেতর নরম চামড়ার উষ্ণ আঙ্গুলগুলো বুলিয়ে দিতে মাহাতিম চোখ খুলে তাকালো। দুজনের সরাসরি চোকাচোকি হতেই মেহিনুরের দিকে ব্যথাতুর কণ্ঠে বলল, গা পড়ে যাচ্ছে মেহিনুর, তুমি আমাকে কোন অপরাধের শাস্তি দিচ্ছ?
কথা শুনে খিলখিল করে হেসে উঠল মেহিনুর। দুফোঁটা মোটা অস্ত্র তখন দুকোল বেয়ে গড়িয়ে পড়ল। ক্লিষ্ট ডান হাতটা দিয়ে মাহাতিমের মাথা ও বাঁ হাতটা পিঠের উপর সমানতালে ছুঁয়ে দিতে লাগলো। বুক ঠেলে গরম নিঃশ্বাসটা সশব্দে ছেড়ে দিতেই বলল, নিউমোনিয়া হলে কি করতেন? তখন তো আমার অক্সিজেন নেওয়া লাগতো। সুই ঢুকিয়ে হাত ঝাঁঝরা করে দিত। ডাক্তার এসে বলতো রোগীর অবস্থা খারাপ, খুব খারাপ, যে কোনো সময় দম বেরিয়ে মরতে পারে। ভ্রুকুচকে কপাট রাগ দেখিয়ে মাহাতিম বলল, তুমি কি আমার সাথে মশকরা করছো? রাগের আভাস পেয়ে হাসতে হাসতে বলল মেহিনুর, না, সত্য কথা বললাম। হতেও তো পারতো, হয়নি তো। হলে কি ভালো হতো না? আমার মতো একটা তুচ্ছ জীব পৃথিবী থেকে বিদায় নিত। অন্তত এই সুযোগে আপনাকে কঠিন শাস্তি দিতে পারতো, তাই না? 2 মিনিট একদম নীরব হয়ে রইল। মেহিনুর তো ভয়েই ততস্থ। জ্বরের ঘরে বুঝি আবোল তাবোল মার্কা কথা বলে খেপিয়ে দিল। মাহাতিম যে চুপাটি মেরে আছে, এখন কি তুলে আছাড় মারবে? মেহিনুর তাড়াতাড়ি হন্য হয়ে যে কিছু বলতে যাবে, অমনি দু হাঁটুর নিচে এক হাত ও ঘাড়ে তোলার অন্য হাত ঢুকিয়ে কোলে তুলে ফেলল মাহাতিম। বসা থেকে উঠে দাঁড়াতেই বন্ধ দরজার দিকে আগাতে আগাতে বলল, থাপ্পড় মারলেও কথা বের হয় না, আর এখন জ্বরের মধ্যে কথার খই খোটাচ্ছ? বলে কি শাশুড়ি আম্মা কি তোমার পেটে নিয়ে মনোব্রত করেছিল? কথাটা বলতে দরজা খুলে বাইরে বেরোলো মাহাতিম। গলা দরজাটা চাপিয়ে দিতেই নিজের রুমের দিকে যেতে যেতে ফের বলে উঠল, তোমার জন্য মা আমাকে খুব গালাগালি করেছে মেহনুর। ভাবতেও অবাক লাগে, বাবা যাওয়ার পর থেকে মা ওরকম শাসন কোনোদিন করেনি। একদিকে খুশিও ছিলাম, আরেকদিকেও দুঃখ লাগছিল। মেহিনুর, তোমাকে যত্ন করতে কি কমতি রেখেছিলাম? কেন ওভাবে সেন্সলেস হয়ে গেলে? মেহিনুর ফ্যালফ্যাল করে চেয়ে রইল, শুধু কোনো কথা বলতে পারল না। একে একে সারিবদ্ধ রুমের দরজাগুলো পেরিয়ে যেতেই হঠাৎ মাঝের একটা দরজা যেন ফাঁক দেখল মাহাতিম। সেই সরু ফাঁক দিয়ে কেউ যেন তাদের দেখছে। মাহাতিমের অবচেতন মন জানান দিল মানুষটা কে হতে পারে। তবুও সেদিক বিন্দুমাত্র ধ্যান না দিয়ে নিজের রুমে ঢুকল সে। সরু ফাঁকটা এক লোহমায় খুলে দরজা দিয়ে বেরিয়ে এলো অনামিকা। সোনালি লাইটের আলোয় করিডোরে দাঁড়িয়ে সে মাহাতিমের রুমটা দেখছে। রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে নিজের রুমে ঢুকলো। ঠাস করে দরজাটা বন্ধ করতে ফোন লাগালো। চোখ বন্ধ করে দেয়ালের দুঘাত ঘুষি মারতে ওপাশ থেকে রিসিভ হলো। হ্যালো, ঘুমাচ্ছি না। এমন অসময়ে কল দেওয়ার মানে কি? কি হয়েছে অনা? দপদপ রাগে চোখ বন্ধ করে দাঁত কিরমির করে বলল অনামিকা। আনসারি ওর কচিমালকে নিয়ে লুকিয়ে লুকিয়ে রাত কাটাচ্ছে, জানো? জানো না? তুমি তো মুখে চুইংগাম দিয়ে বসে আছো। আমি কিন্তু সহ্য করতে পারছি না ফুপি। আমি যে কোনো সময় বাবাকে কল দিয়ে অঘটন ঘটিয়ে দেব। রজনীর চোখ কচলে কপাল কুঁচকে বলল, তোমার মাথায় কি বুদ্ধি নেই? সবসময় তাড়াহুড়ো কেন লাগাও? মাহাতিন যদি লটর পটর করেই থাকে তাতে তো তোমার সমস্যা হবার কথা না। ও চাইলে আরও 10টাকে সামলানোর ক্ষমতা রাখে। তুমি জাস্ট চুপ থাকো, আমাকে আমার মতো চলতে দাও অনা, প্লিজ। ক্ষান্ত হলো না অনা। রাগটা প্রশমন না করে গজগজ করে বলল, আর কত চুপ ফুপি? তুমি কি ইচ্ছে করে এই কাণ্ডটা করেছো না? আমি কিন্তু অ্যাব্রোড ফিরতে চাই। শুধু ওই গ্যাওর বাচ্চাটাকে জঘন্য শিক্ষা দিয়ে ফিরতে চাই। এমন শিক্ষা দিতে চাই যেন মাহাতিম আনসারি ধুকে ধুকে ক্ষমা চায়। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল রজনী। পুরনো অতীতটা আরেকটু চাপা দিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি ঠান্ডা থাকো অন্না। ভাইজানকে প্লিজ বিরক্ত করতে যাবে না। এমনি ইলেকশনের প্রচণ্ড ব্যস্ত আছে সে। এবারের ভোটে যদি জিতে যায় তাহলে মাহাতিমকে নাকানি চুবানি খাওয়াতে দেরি করব না। আমি শুধু পাওয়ারটার জন্য অপেক্ষায় আছি। ওকে কোনোভাবে প্রফেশনালি হ্যান্ডেল করা যাবে না। তুমি এটা ভালো করেই জানো। মাহাতিম সবার আড়ালে খুবই ডেঞ্জারাস পারসন বলেই পরিচিত। ওকে টলানো নিজে কিন্তু ইজি না। একমাত্র পলিটিক্যাল পাওয়ারটাই ওর মতো উচ্চ পদস্থ কর্মকর্তাকে টলাতে পারবে। আশা করছি তুমি আমার কথাটা বুঝেছ। রজনীর যুক্তি শুনে শান্ত হলো অনা। সম্মতির সূচকে ফোনটা কেটে বিছানায় শুলো সে। টেবিল ল্যাম্পটা অফ করে চোখ বন্ধ করলো। ঘুমানোর খুব প্রয়োজন। ঘুমটা না হলে শান্তি স্বস্তি স্বাভাবিক কোনোটাই হতে পারবে না।
গেমস খেলতে খেলতে চোখ দিয়ে পানি পড়ছে মাহাদির। ঘোলা চোখটা কচলাতে কচলাতে বিছানা দিকে নামলো। ফোনটা ট্রাউজারের পকেটে ঢোকাতেই সোজা পা চালিয়ে মায়ের রুমের সামনে আসলো। দরজা খুলতেই হতভম্ব হয়ে বিরাট বড় হাঁ করলো মাহাতিম। ঠাস করে হাঁ করা মুখটা দু হাতে ঢাকলো সে। ওমা, আমার বউ কোথায়? প্রশ্নটা মনে মনে উচ্চারণ হতেই এক দৌড়ে রুম থেকে বেরোলো মাহাদি। হন হন করে দৌড়ে গিয়ে একদম কাটকাট ভাবে মাহাতিমের দরজায় থামলো। নাক দিয়ে খ্যাপাটে ষাঁড়ের মতো নিঃশ্বাস ছাড়তেই দু হাতে থাবা উঁচিয়ে দরজায় বাড়ি মারতে নিল। দরজায় যে ভয়ঙ্কর আঘাতটা করবে অমনি পিছন থেকে কোমর জড়িয়ে শূন্যে তুলে ফেললো কেউ। মাহাদি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে দেখলো মানুষটা তোফ। তোফ চোখ মুখ কুঁচকে ভীষণ রাগ নিয়ে ফুসফুস করছে। চার্জারের জন্য সামিকের রুমে যাওয়ার জন্য কেবল দরজা খুলছিল তোফ। চোখের সামনে ফুল স্পিডে মাহাদিকে দৌড়ে যেতে দেখে সেও পিছু পিছু গিয়ে হাজির। মনে মনে যা ভেবেছিল তাই ফলতে দেখে এখন ইচ্ছে করছে ধানের বস্তার মতো ছুঁড়ে আঁচড়াতে। তৌফের মুখে তাচ্ছিল্যের জায়গার রাগ দেখে আজ ঠেলে ঠুলে হাসি দিল মাহাদি। হি হি করে হাসতেই তোতলানো সুরে বলল, বউ খুঁজতে এসেছিলাম। তৌফ চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, ওটা তোর বউ? কষিয়ে লাগাবো। তোতলাতে তোতলাতে বলল মাহাদি, ভাইয়া, ইয়ার মানে তো আমার। ভাইয়া বলেছিল তার যা যা কিছু আছে তা তা আমার। তৌফ ক্রুবদ্ধভাবে বলল, তোর বউগিরি কবে ছুটবে বলতো? অসহ্য লাগে না এসব বলতে? মাহাদি হো হো হাসি দিয়ে বলল, মরলে পড়ে যাবে তো ভাই, আমি না মরা পর্যন্ত ভাইয়ার কপালে আমার বউকে দেব না। শি ইজ মাই ওয়াইফ। হো হো করে মুখে হাত চেপে হাসছিল মাহাদি। কথাটা শুনতেই কেন যেন তৌফের মনটা কামড়ে এলো। সে সমানতালে হাসতে পারল না আজ। সল্লাস হাস্য মাতোয়ার মাহাদির দিকে নির্লিপ্তে নির্বাকের শূন্য মুখে চেয়ে রইল তৌফ। ধীরে ধীরে হাত নিচু করে মাহাদিকে নামিয়ে দিল। বিকারহীন দৃষ্টিতে ভেতর থেকে বলল কেউ, শেষ দেখাটা হলো যেন, ফিরবে না এই সময়, হুট করে হারিয়ে যাবে, দেখতে পাবো না তোমায়। ভোরের দিকে সমুদ্রের কাছে যেতে অদ্ভুত ভয় পেল সবাই। কেউ কেউ সূর্যোদয়ের দৃশ্য দেখতে গিয়ে কাছে যেতে পারল না। কেমন গা ছমছমে শিহরণের পিছিয়ে গেল তারা। ভোর সকালে ঘুম থেকে উঠেই কোনো কনকনে ঠান্ডার ভেতর গোসল সেরে বেরিয়ে পড়েছে মাহাতিম। সাদা টি শার্ট পরে নাইক ব্র্যান্ডের ট্রাউজার পরে সমুদ্রের বালুকারাশির উপর হাঁটতে থাকে। মন আজ অন্যমনস্ক নয়, কিন্তু ঘুম ভাঙার পর থেকেই কেমন যেন আড়ষ্ট বোধ করছে। কিছু একটা হবে এমন একটা চিন্তা মনোভাব উৎকর্ষটা তার মনের ভেতর ছোটোখাটো টর্নেডোর মতো ঘুরপাক খাচ্ছে। সাদা টি শার্টের উপর নেভি রঙের জ্যাকেট পরা, জ্যাকেটের বাঁ দিকে ছোট ছোট অক্ষরের ইংরেজি বর্ণমালায় সাদা রঙের লেখা NAVY। জ্যাকেটটা আজ পরার ইচ্ছা ছিল না মোটেই, কিন্তু লাগেজ খুলে হাতের কাছে যেটা পেয়েছে সেটাই ছোবল মেরে গায়ে টেনে বেরিয়ে পড়েছে। ঠান্ডা শীতল হিম বাতাসে তার জেলহীন চুলগুলো থেমে থেমে উঠছে। ডিউটিতে পুরোপুরিভাবে ঢুকে গেলে চুলগুলো ছোট ছোট করে ফেলবে। অবশ্য এইটাই নিয়মটা একটু হেরফের হয়ে গেছে এবার যেন। হঠাৎ মনে পড়ল সে আজ শেভ করতে গিয়েও চোয়ালের নিচটায় হালকার মতন কেটে ফেলেছে। তবে সেই কাঁটাটা ছোট্ট ও চিকন ছিল বলে রক্ত বেরোয়নি। এতটা ছটপট কেন অনুভব করছে এই প্রশ্নের উত্তর কোনোভাবেই জানা নেই। শেভ করার দক্ষতাও এত নিপুণ যে দেদারসে বা হাত দিয়েও স্বল্প সময় ইলেকট্রিক রেজার ঘুরিয়ে ফিরিয়ে টানতে পারে। দফা দফায় এতগুলো ভুল যে কাকতালীয় ঠেকছে না। অবচেতন মন যে কোনো কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছে যেটা মূলত ধরতে পারছে না মাহাতিম। 6টা 41 বেজে 33 সেকেন্ড অতিক্রম করলো এখন। সারা রাত ঘুম হয়নি। ক্লান্তির রেশটা এখনও তাকে কাবু করতে পারেনি। মেহনুরকে নিজের রুমে এনে সারাটা রাত ধরে জ্বর নামানোর সহস্র সার লিপ্ত ছিল। জ্বরের ঘোরে মেহনুরের আবল তাবল কথা শুনে কতবার যে দম ফাটি হাসি আটকাতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সে জানে মেহনুর স্বাভাবিক ও সুস্থ রূপে ফিরে এলে আর এভাবে কথা বলবে না, কিন্তু সে মন থেকে চায় মেহনুর নিজের শক্ত খোলসের জড়তাটা দয়া করে ভেঙে ফেলুক।
ফোনটা নিয়ে কল করলো সে। ট্রাউজারের বাঁ পকেটে হাত গুজে সমুদ্রের দিকে দৃষ্টি ফেলে তাকালো। কলের বিপরীতে থাকা ব্যস্ত ব্যক্তিটা টাচ স্ক্রিনে MAB লেখাটা ফুল ফর্মে ট্রান্সফার করতে মাহাতিম আনসারি বস বলে দ্রুত কলটা রিসিভ করলো। সাথে সাথে কোনো দেরি না করে MAB মানুষটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপডেট দিতে এত দেরি লাগার কথা না নোমান। তুমি ভালো করেই জানো আমি দেরি জিনিসটা খুবই অপছন্দ করি। দেরিতে উঠেছ নিশ্চয়ই। ডেড বডি থেকে কি ইনফরমেশন পেলে জানাও। কোনো রকম দ্বিধা ছাড়াই তার ডেস্কের উপর ফটাফট রিপোর্টটা খুলে গড়গড় করে বলতে লাগলো নোমান। সবটুকু তথ্য শুনে মাহাতিম জারপরানের অবাক। তবুও অবাকের রেশটুকু ভেতরে চেপে নিজেকে স্বাভাবিক করে রাখলো। অজ্ঞাত সন্ত্রাসীর দলটা কোত্থেকে এসেছে এবং কোথা থেকে লিড পাচ্ছে সেসব তথ্য জানা জরুরি। এদের বিশাল নেটওয়ার্ক সম্পর্কে এখনও অনেক কিছু জানা যায়নি। পুরোপুরি একটা বিষয় না জানলে এদের সাথে ধাওয়া পাল্টা খেলা সহজ হবে না। নোমানের ভাষ্যমতে ট্র্যাক ডাউন করার পর কেউ একজন গাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয়, সেই সাথে গুলিবিদ্ধ হওয়ার মৃত সন্ত্রাসীদের সমস্ত আলামত সেখান থেকে সটকে দেয়। মাহাতিমের স্পষ্ট মনে আছে সে কেবল 4টা গুলি ছুঁড়েছিল। সেই 4টা গুলির টার্গেট ছিল পেছন থেকে 3টা গাড়ির গতিরোধ করার। অথচ আশ্চর্যের বিষয় হলো একটা গাড়ির বদলে 3টা গাড়ি নাকি আগুনে ভস্ম হয়েছে। তার মানে এটা পরিষ্কার যে ওই যাত্রায় যারা বেঁচে গেছে তারাই তাদের সঙ্গীর আগুনে পুড়িয়ে নাম নিশানা বিকৃতি করে দিয়েছে। সমুদ্রের শো শো হিমেল হাওয়ায় মাহাতিমের চুলগুলো আবার কপাল ছুঁয়ে ছুঁয়ে দুলছে। তার চোয়াল জোড়া রাগে শক্ত, ভ্রুর কাছে নীল রগগুলো ফুলে উঠেছে। পকেটে থাকা হাতটা 5 আঙ্গুল মুষ্টিবদ্ধ। সামনের যাত্রাটা খুব ভয়াবহ হবে। নির্ঘাত প্রাণে মারাটাই তাদের টার্গেট। কখন কোথায় হামলা হবে তার জন্য একচুলও অনুমান করা যাচ্ছে না। বিশাল বড় ঝুঁকিতে ঝুলতে যাচ্ছে মাহাতিম। তার আগামীর দিনগুলো যে বীভৎস হবে তা নিয়ে সন্দেহ নেই। নিজের উপর যা ইচ্ছা তা আসুক, তারা চাইলে জানে মেরেই ফেলুক, কোনো ভয় নেই মাহাতিমের। শুধু নিজের পরিবার যেন সহি সালামত থাকে। সমুদ্রের কাছ থেকে সরে এসে হোটেলের দিকে যেতে লাগলো। নোমানের উদ্দেশ্য কাটকাট গলায় বলল, আমার জন্য ফোর্স পাঠাতে হবে না, আমি সেফ আছি। আমার জন্য কিচ্ছু দরকার নেই। আমি চাই হোটেল এরিয়ার চারপাশে স্পেশাল ফোর্স পাঠানো হোক। তাদের সিভিল ড্রেসে আসতে বলো। আমি বিকেল 5টার মধ্যে জয়েন করছি। আমার এদিকের কাজ শেষ। নিরাপত্তার ব্যাপারে একটুখানি গাফিলতি দেখলে আমি কাউকে ছেড়ে দেব না, সোজাসাপটা বলে দিলাম। কল কাটার সঙ্গে সঙ্গেই নোমান ব্যস্ত হয়ে উঠল। বসের আদেশ মতো অনেকগুলো কল করে লোকেশন মতো সিভিল টিকমেট রেডি হতে বলল। আজই মাহাতিম সশরীয় ডিপার্টমেন্ট ফিরবে বলে ভোররাতেই লাগেজ গুছিয়ে রেখেছে। মেহনুরের জ্বরটা মাঝরাতেই ছেড়ে দিয়েছে। এবার সে ইচ্ছে করেই হাইড্রোজের ওষুধ খাইয়েছে ওকে। হোটেল ঢুকে রুমের দিকে যেতেই পেছন থেকে মেয়েলি কণ্ঠে, 1 মিনিট মাহাতিম বলে উঠল কেউ। চমকে উঠল না মাহাতিম, শুধু চলন্ত পা দুটো থামিয়ে দাঁড়ালো। মাথা ঘুরিয়ে পিছনে তাকালো না সে। পিছনে আগন্তুক মেয়েটা যে অনামিকা তাতে সন্দেহ জাগার প্রশ্ন ওঠে না। মুখোমুখি এসে হাজির হলো অনামিকা। একজোড়া দৃষ্টি সে মাহাতিমের উপর ছুড়ে দিয়েছে। গায়ে ঢিলেঢালা অফ হোয়াইট রঙের সিল্ক নাইটি, সে নাইটির উপর কালো রঙের লাল জড়িয়ে নিয়েছে। গলাটা এতটাই বড় যে অশালীন কায়দায় বুকের ছোট্ট পোশাকটাও পরিদৃষ্ট। মাহাতিম দৃষ্টি সংযত করে অন্যদিকে মুখ ঘুরালো। এক চোট দুখুর গালে ঢোকের সাথে গিলে হাত দুটো পকেটে গুজল। অপ্রস্তুত ঢোক গিলাটা অন্য কিছু মনে করে মিটমিটি হাসলো অনা। তার উদ্দেশ্যটা সফল হয়েছে ভেবে আস্তে করে মাহাতিমের কাছে এসে দাঁড়ালো। আবেদময়ের মতো দৃষ্টি বিলিয়ে প্রসন্ন হাসিতে বলল, যদি তুমি চাও দেন আই ক্যান এডোর ইউর মাহাতিম। ইঙ্গিতটা বুঝতেই রাগে চোখ বন্ধ করলো মাহাতিম। অনামিকা এতে আরও খুশি মনে মনে বিশ্বজয়ের মতো আনন্দ হতেই গতরাতের ব্যাপারটা টেনে বলল, ছেলেদের কষ্টটা আমি বুঝি আনসারে। তোমাদের সহ্য আর ধৈর্য জিনিসটা একেবারেই কম। সুযোগ পেলে আদরের জায়গায় বাদর হতে 1 সেকেন্ড দেরি করো না। জানি তো আদর খোঁজো। তা তোমার বউ কি তোমাকে হ্যান্ডেল করতে পেরেছে? মানে ওই যে বুঝুই তো। তবে ওর সেন্স কি আছে?
মুচকি করে হেসে দিতেই হঠাৎ পূর্ণ চোখে তাকালো অনা। মাহাতিমের গাঢ় লালচের ঠোঁট দুটোর দিকে দৃষ্টি যেতে ঠেকল। অতীতের পুরনো লোভটা কেমন চনমনে করে উঠল আজ। নিঃশ্বাস প্রশ্বাসের বেগটা যেন ভারী হয়ে বুকটার ধুকধুক করে ছুটছে। লালচের ঠোঁট দুটোর নিজের অধৈ যুগলের পাওয়ার এক অদ্ভুত নেশার মনে ভেতরে জেঁকে ধরেছে। লম্বা মানুষটার ঠোঁট দুটোর নাগাল পাওয়ার আশায় পা উঁচু করে বদ্ধ চোখে এগোচ্ছিল অনা। সতীব্র আকাঙ্ক্ষার মুখ বাড়িয়ে দিতে সশব্দে ঠাস করে তাক লাগালো শব্দ হলো। বিদ্যুৎ পৃষ্ঠের মতো মাথাটা চক্কর দিয়ে উঠল অনার। চোখে মুখের সাথে সাথে অন্ধকার দেখতে পেল। ডান কান থেকে মৌমাছির মতো ভঁ ভঁ শব্দ শুনতে কোথায় ছিটকে পড়ল সেও হুঁশ নেই। চোখ ঝাপটাতে ঝাপটাতে স্পষ্ট দেখার চেষ্টায় ছিল অনা। কিছু বুঝে ওঠার আগে তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। শরীরটা নিস্তেজ হয়ে ভরহীন অবস্থায় ঠান্ডা ফ্লোরে পড়তে আধো আধো দৃষ্টিতে দেখতে পেল একজোড়া পদধ্বনি দাপটের সাথে তার কাছে থেকে দূরে চলে যাচ্ছে, অনেক দূরে। এরপর সব অন্ধকার। মেঘলা আকাশের বিষণ্ণতা কাটিয়ে পূর্ব থেকে সূর্য উঠল। সূর্যের গোলাকার অগ্নি চাকাটা চারিদিকে আলো ছড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল। সমুদ্রের বুকে নিজের জৌলুস ফেলে বেশ গরম করেছিল পরিবেশ। সমুদ্র তীরে ভিড় করেছে পর্যটকরা। কেউ পরিবার সহ এসেছে, কেউ এসেছে বন্ধুদল নিয়ে, আবার কিছু কিছু এসেছে নবদম্পতির মতো হালাল ভ্রমণে। সকালে ৯টার দিকে ঘুমের তন্দ্রা কাটল মেহেনুরের। কঠিন জ্বরটা ছেড়ে গেলেও শরীর থেকে সব শক্তি যেন টেনে নিয়েছে। ঘুম জড়ানো চোখ দুটো আস্তে আস্তে খুলতে সোনালি আলোয় ঝলমল রুমটা দেখতে পেল। ছোট্ট একটা হাই তুলে আশেপাশে কাউকে খুঁজতেই শোয়া থেকে উঠে বসল। ডান দিকে জানালার উপস্থিতি দেখে দু হাতে পর্দা সরিয়ে দিল। অমনি চোখ ধাঁধিয়ে সকালের সূর্যটা ছুঁয়ে দিল ওকে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে নাক ও ঠোঁট দিয়ে শব্দ করে নিঃশ্বাসটা ছাড়ল। চোখ খুলতে সুন্দর সকালকে মুচকে হাসি দিয়ে অভিবাদন জানাতেই বিছানা থেকে নামল। সকাল সকাল মাহাতিমের দেখা না পেয়ে সুন্দর সকালটাও ফিকে লাগছে। জ্বরের জন্য মেজমেজ ভাবটা কাটানোর জন্য গোসলের উদ্যোগ নিল, কিন্তু পরনের কাপড় যে মার্জার রুমে সেটা সে জানে। সালোয়ার কামিজের অভ্যস্ত নয়। খুব ছোট থেকে বড় মার নির্দেশে শাড়ি পরে বড় হয়েছে। এখন কামিজ পরেও কেমন যে খুঁতখুঁতে লাগছে, কতক্ষণে পাল্টাবে সেই চিন্তায় যেন বড় কথা। ঘরের একদিকে বিশাল লম্বা বাদামি রঙের আলমারি দেখতে পেল। সেখানে নিশ্চয়ই মাহাতিমের পোশাক আশাকের সাথে তোয়ালি রেখেছে। আপাতত ট্যাপের পানির নিচে মাথা ভেজাতে ইচ্ছে করছে ওর। সেই চিন্তাটা চেপে বসতে আলমারি খুলে হাতের কাছে তোয়ালে পেয়ে গেল। তোয়ালেটা দু হাতে নিয়ে নাকের কাছে আনতে পরিচিত ঘ্রাণে ঠোঁটে হাসি ছলকে উঠল। মাহাতিমের ব্যক্তিগত জিনিসে হাত লাগালে অদ্ভুত শান্তি লাগে। মনটা আনন্দে নেচে ওঠে। মনে হয় যেন নিজের দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে অস্তিত্বের সাথে মিশে আছে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকতে হঠাৎ ক্লোথ হ্যাঙ্কারে দৃষ্টি আটকে গেল। কি, হ্যাঙ্কারে আগে থেকে শাড়ি ব্লাউজ পেটিকোট ঝুলছে। আশ্চর্যে নাস্তানো বোধ হতে ক্লথ হ্যাঙ্কারের শাড়িটি দেখে খিলখিল করে হেসে উঠল মেহিনুর। মাহাতিম আনসারীর দুর্ধর্ষ চিন্তা ও উপস্থিত বুদ্ধি দেখে এক বুক ভালোবাসা শিউরে উঠল। হালকা বেগুনি রঙের সুতির শাড়ি, লাল টকটকে মোটা পাড়। শাড়ির পাশে মখমলারের লাল ব্লাউজ দেখে মুচকে হাসিতে মাথাটা ডানে বামে দুলাতে লাগলো মেহিনুর। অসভ্য লোক তো, দেখি সবই ব্যবস্থা করে গেছে। নাস্তা খেতে বসে সবার মুখের অবস্থা করুণ। চিন্তায় কারোর গলা দিয়ে পানি পর্যন্ত নামছে না। কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করলে মাথায় কাজ করে না। টান টান উত্তেজনার ভেতর রুক্ষ মুখে বসে আছে সবাই। একটু আগে জানতে পেরেছে অনাকে করিডোরের কাছ থেকে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে। তার অবস্থা খুবই খারাপ, রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গুরুতর দশা। কিভাবে এই অবস্থা হয়েছে সেটা অবশ্য সৌভিকরা ছাড়া কেউ জানে না। হোটেলের দুজন স্টাফ একই ফ্লোরের অন্য রুমে বেডটি নেওয়ার সময় ঘটনাটা স্বচক্ষে দেখে ফেলে। তাদের কাছ থেকে টপ ফেলে জেনে এসেছে সিয়াম। আপাতত এই স্টাফদের টাকার জোরে মুখ বন্ধ করে এসেছে। ভুলেও এই খবর যেন অন্য কারোর কানে না যায় সেটাও পরিষ্কারভাবে বলে শেষ।
ভয় শুধু একটাই, নীরব বাঘিনী যেন এই বিষয় না জানে। কোকের বোতল ছোট্ট চুমুক দিয়ে বিবর্ষ কণ্ঠে বলল তৌফ। মাহাতিম যাই করুক আমার পাত্তা নাই, কিন্তু অনার ম্যাটার আইলে রে ভাই আমি বহুত টেনশন থাকি। তৌফের কথায় যোগ করে শান্ত কণ্ঠে বলল সৌভিক। শুধু তুই না, আমরা সবাই থাকি। তোর কি মনে হয় বলতে রজনী যে চুপ মেরে আছে এই মহিলা কি কিছু প্ল্যান করে এসেছে? সৌভিকের কথাটা চট করে টেনে নিল নীতি, নিশ্চিত গলায় বলল, প্ল্যান করেই এসেছে, না হলে আমাদের সাথে শুধু শুধু তো সি বিচ দেখতে আসতো না। নীতির কথার পর চুপ রইল সবাই। সবার মন যেখানে একীভূত হয়ে চিন্তায় ডুবে আছে, তখনই গেমস খেলায় ব্যস্ত মাহাদি দাম্ভিকতার সুরে বলল, মাহাতিম ভাইয়া শার্প মাইন্ডের কাছে এইসব ফাউল প্ল্যান টিকে না। সবাই চকিত ভঙ্গিতে চমকে উঠতে সাথে সাথে মাহাদির দিকে তাকালো। সেই আত্মবিশ্বাস, সেই দৃঢ়তা, যেই প্রবল চেতনার সাথে মাহাদির কঠিন কথাটা সত্যটা বলে উঠল, তাতে সবাই বেশ অবাক। খাপে খাপ মাহাতিমের মতো মাহাতিমের ভাবসাবে কথাটুকু বলল সে। বিস্ময় ঘরে সবাই এখন মাহাদির দিকে তাকিয়ে আছে, আর চোখে সবার দৃষ্টি লক্ষ্য করে লজ্জা পেল মাহাদি। গেমটা পজ করে দুই ভ্রু কঠিন করে কুঁচকে বিব্রত গলায় বলল, আমি কি লজ্জা পাই না? আমার দিকে এভাবে তাকাও কেন? আমি তো একটু আধটু ভাইয়াকে দেখে শিখি। ভাইয়া বুড়া হলে আমার তো মেহিনুরকে বিয়ে করা লাগবে, এই জন্য এখন থেকে ট্রেনিং নিচ্ছি, বুঝছো সবাই? মাহাদির উটকো কথা শুনে কয়েক মিনিট শক্ত মুখে নীরব রইল সবাই। সবার গম্ভীর মুখের অবস্থা দেখে মাহাদি ইতস্ত ভঙ্গিতে চোখ নামালো। এক মুহূর্ত যেন শুনশান। এরপর হো হো হাসির কলরব ফেটে পড়ল রুমের ভেতর। হাসতে হাসতে সবাই তখন একই সুরে বলে উঠল, চুপ কর বাটপার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো মেহিনুর। মাথা থেকে ভেজা তোয়ালিটা খুলে চুলগুলো ঝাড়া দিল। টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো বিন্দু কোণা ফ্লোর জুড়ে পড়ল। ওয়াশরুমে শাড়ি পরতে গেলে পানিতে শাড়িটা ভিজে যেত। বাধ্য হয়ে শাড়ি হাতে রুমে আসতে হয়েছে। মাহাতিম এখন রুমে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ালেও মনটা শান্তি পেল না। কোথায় গেছে লোকটা? একবার কি বলে যাওয়া যেত না? এখন যে এক পলক দেখার জন্য অসহ্য রকম অস্থির লাগছে, সেটা কি করে বুঝাবে? লাল পেটিকোটটা ভাজে ভাজে শাড়িটা গুজে নিতে বুকের উপর আঁচলটা কাপড়টা টেনে নিল। মাথাটা একটু ঝুঁকিয়ে প্যাটের কাছে কুচির জন্য থামল মেহিনুর। দক্ষ হাতের আঙ্গুলে কুচির ভাঁজগুলো ঠিক করছিল সে। একটা দুটা তিনটা করে ভাঁজযুক্ত কুচিগুলো ক্রমাগত আঙ্গুলে ধরেছিল। মাথা নত অবস্থায় ঠিক করা কুচিগুলো প্যাটের কাছে যেই গজবে, ঠিক তখনই গা কাটা উঠল ওর। পেছন থেকে একজোড়া হাত এসে চোখের পলকে পেটের উপর আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল। নিঃশ্বাস আটকে যেন স্থির হয়ে আছে মেহিনুর। হাত থেকে এক এক করে সবগুলো কুচি ফ্লোস করে ফ্লোরে পড়ল। পিঠের উপর সুঠাম বুকের সান্নিধ্য টের পেল। কিছুক্ষণ পর অনুভব করল পিঠের উপর চুলগুলো বামে সরে যাচ্ছে। নত দৃষ্টিতে চট করে বন্ধ করল মেহিনুর। নিঃশ্বাস আটকে রাখার কারণে প্রাণবায়ুটা বুকের ভেতর ফুরিয়ে আসছে। মেহিনুরের নিঃশ্বাস না নেওয়া পরিস্থিতিটা দেখে পেছনে থাকা মানুষটা মৃদু শব্দে হাসল। হাসি দিয়ে বলল, মুখটা তুলো মেহিনুর, একটু তো লজ্জা মাখা মুখটা দেখি। মাহাতিমের কথায় আরো কুকড়ে গিয়ে চোখ খিচে রইল। ভুলেও মাথা তুলল না মেহিনুর। লজ্জায় কুণ্ঠায় মাথা নুয়ে রাখলে ওর ডান কাটটা থুতনি রাখল মাহাতিম। আদরে আহ্লাদে চোখ বন্ধ করে মৃদু সুরে বলল, বিকেলে চলে যাচ্ছি, মন খারাপ করো না, পরের বার অনেক দিনের জন্য আসবো। চট করে চোখ খুলল মেহিনুর। মাথাটা স্বাভাবিকভাবে তুলতেই মুখটা ডান কাঁধের দিকে ফেরাতে নিল, পারল না। মাহাতিমের গরম নিঃশ্বাসটা মেহিনুরের গাল ছুঁয়ে থামিয়ে দিল। উদ্বিগ্ন কণ্ঠে মেহিনুর এবার ঠিকই মুখ খুলল, চলে যাচ্ছেন মানে? চোখ খুলল মাহাতিম। আয়নার এবার মেহিনুরের পাশাপাশি সেও এক দৃষ্টিতে তাকালো। পেটের উপর হাত বুলাতে বুলাতে বলল, আমি থাকলে যে আব্বু আম্মু ডাকার দলবল এসে পড়বে। এমন ভয় ভয় কথা শুনে কপাট রাগ দেখাতে গিয়ে খিলখিল করে হেসে ফেলল মেহিনুর। সেই হাসিতে কোনো জড়তা নেই, ভয় নেই, সংকোচ নেই। হাসতে হাসতে পেটের উপর মাহাতিমের হাতের উপর নির্বিঘ্নে হাত রেখে দিল মেহিনুর। মুখটা ডানে ঘুরিয়ে মাহাতিমের দিকে তীর্যজ্ঞ চাহনিতে বলল,
আপনাকে আমি বাধা দেইনি, কাল রাতেও মক্ষম সুযোগ ছিল। আপনি সবসময়ের মতো দূরত্ব রেখে চলেছেন। কথা শুনে কিছুক্ষণ নির্বাক রইল মাহাতিম। এক দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে থাকতে বোঝার চেষ্টা করলো কোনো কল্পনা করছে কিনা। মেহিনুর ব্যাপারটা বুঝতে পেরে পেটের উপর থেকে হাত সরিয়ে মাহাতিমের দিকে ফিরল। কালো শার্টের ফন্ডেড স্লিভের হাত দুটো টেনে এনে কোমরের দুপাশে রেখে দিল। বিমোর মাহাতিমের অবাকে রেশ না কাটাতেই আলতো সুরে ধীরে ধীরে বলল, তুমি কি কাল রাতে হুঁশে ছিলে? মেহিনুর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চোখে চোখে রেখে বলল, আপনি যে আমার ঠোঁটে চুমু খেয়ে লাভ ইউ বলেছেন ততক্ষণ পর্যন্ত ছিলাম। আরেক দফা আশ্চর্য হয়ে হাসি হাসি চোখে তাকালো মাহাতিম। দু হাতে মেহিনুরের গাল দুটো ধরে নিচু সুরে বলল, তুমি কি তাহলে একটু বেহুশ ছিলে না? মেহিনুর এতটুকু চুপ থেকে স্থির চোখে তাকিয়ে রইল। মাহাতিমের গভীর চাহনির অতল স্পর্শে নিজেকে সমর্পণ করে হালকা গলায় বলল, আপনার কোলে যখন মাথা রাখলাম আপনিও চিৎকার করতে করতে পানিপট্টি দিতে লাগলেন। তখন আমার হুঁশ ছিল না, অন্ধকার দেখেছিলাম। চোখ বন্ধ করলো মাহাতিম। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে আবার চোখ বন্ধ অবস্থায় বলল, একটু ভয় পেয়েছিলাম। ফিক করে হাসলো মেহিনুর, সরল গলায় বলল, একটু ভয় পেলে বুঝি ওভাবে পাগলের মতো চিৎকার করে? চোখ খুলে প্রসন্ন চাহনিতে হাসলো মাহাতিম। শান্ত কণ্ঠে বলল, তোমাকে কাছে যে পুরো আমিটাই তুলে দিয়েছি, তোমার কিছু হলে এই আমিটা টিকবে? ভণ্ডুল হয়ে যাবে না? আমার উপর কত কিছু চাপ যায় জানো? একটা ভুল করলে দেশের মধ্যে ধ্বংসাত্মক অবস্থা হবে। খুব ভয় পেয়েছিলাম মেহিনুর। ভয়ের ব্যাখ্যা কোনোদিনই ঠিকঠাক মতো বলতে পারবো না। গালের উপর থেকে আস্তে করে দুহাত সরালো মেহিনুর। এহেন কাণ্ডে একটু চমকালো মাহাতিম। পরক্ষণে দেখতে পেল মেহিনুর উল্টো তার গাল দুটো আদরের হাতে ধরল। আদরে গলায় বলল, মুখটা একটু নিচে নামাবেন? শীতল চাহনিতে তাকিয়ে থাকতে মাথা নেড়ে সায় দিল মাহাতিম। মেহিনুরের নাগাল বরাবর মুখটা নিচু করতেই দেরি করল না মেহিনুর। চোখ বন্ধ করে লালচে অধর যুগল নিজের ঠোঁটের ভাঁজে মিলিয়ে নিল। ক্লিন শেভের ডান গাল থেকে হাত সরিয়ে ছোট করে ছাটা চুলের উপর রাখল। দূরে যাওয়ার বিষণ্ণ সুর যেন কাঁদিয়ে দিচ্ছিল মেহিনুরকে। নিজের চোখ দুটোকে সংযত করতে গিয়ে ভুলবশত দাঁত শক্ত করল ও। কিঞ্চিত ব্যথায় মাহাতিম বন্ধ চোখ দুটো খিঁচুনি দিয়ে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। মাহাতিম আজ বারবার হাজারবার দফায় দফায় অবাক হলেও দারুণ খুশিতে আনন্দে আবেগে মেহিনুরকে বুকের সাথে মিশিয়ে রাখল। দু হাতে 5টা আঙ্গুলে খামচে পিঠের মখমলের লাল ব্লাউজটা ধরল। চোখ খুলে আজ দেখতে পেল কান্নায় লাল নাক ফুলে ফুলে উঠছে, চোখের বড় বড় পাপড়ি চুয়ে পানি গড়িয়ে পড়ছে। আজকের গল্পটা বলতে গিয়ে আমার অনেক অসুবিধা হয়েছে, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে। এই জন্য আমি খুবই দুঃখিত। অনেক সময় দেখা যায় যে গল্প বলতে বলতে অনেক ভুল হয়ে যায়। তো প্লিজ এটা আপনারা একটু মানিয়ে নেবেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছেন। তো এভাবেই সবসময় আমার পাশে থাকবেন।